নতুন করে যে জিনিসটা শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিয়ে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হতে পারে। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার 1 বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতায় রয়েছেন হাসিনার নিয়োগ দেয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর আজ জুলাই শুরু হলো। আমাদের যে গণ অভ্যুত্থান হলো 2024-এ, এটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি। এ কারণেই আমরা আদর করে আগস্টের 5 তারিখকেও জুলাইয়ের মধ্যে হিসাব করি। 36 জুলাইয়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আমি আর বেশি কথা বাড়াবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পলায়নের 1 বছর হবে কিছুদিন পরেই, আর মাত্র 2 সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদ মৃত্যুর 1 বছর। তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা। ওয়াসিম, মুগ্ধ, ইয়ামিন, আনাস সহ হাজারো শহীদের কাফেলা। কয়েক মাস পরেই হবে নির্বাচন, নতুন সরকার ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাইবার পারছি? এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম। আজ 1 বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি? এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিহ্বল হয়ে যাই। না, পারি নাই। কেন পারি নাই? আর কি করলে এখনো এটা পারা সম্ভব, সেটা নিয়ে আজকের আলাপ। আজকের আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেওয়া। আসেন আল্লাহর নামে শুরু করি। পুরো বিষয়টা বোঝার জন্য, পুরো পরিকল্পনা, পুরো স্ট্র্যাটেজি বোঝার জন্য, কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি, সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে। পুরো ব্যাপারটা না হলে আমরা বুঝতে পারবো না। আপনারা নিশ্চয়ই জানেন, আওয়ামী লীগের কর্মীদেরকে 1971 সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়। ছাত্রলীগের নেতাকর্মীরাই মুজিব বাহিনী প্রশিক্ষণের সুযোগ পাইত। নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে, উত্তরপ্রদেশের। আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে। এই 2 প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইতো মেজর জেনারেল SS উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে। এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না, রাজনীতি প্রশিক্ষণ দেওয়া হইতো। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেটার প্রশিক্ষণও দেওয়া হইতো। মুজিব বাহিনীর 4 কমান্ডার ছিল, এই যে দেখেন উবানের সাথে বসে আছে। তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল। শেখ মনির নাম ছিল মনি দে, তোফায়েল আহমেদের নাম ছিল PK রায়, আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র, আর সিরাজুল আলম খানের নাম ছিল সরোজ কুমার। আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী, সেটাও কলকাতা থেকেই ছাপানো হইতো প্রথম। টেকাও দিত এই এই মুজিব বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয়। 111-এর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী রক্ষী বাহিনী থেকে আসা। এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি। বিজেপির যেমন RSS, ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী। মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল। আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না। যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল। শাহজাহান খান, মোস্তফা জব্বার, মুজিবুল হক, এরাও মুজিব বাহিনীর। হাসানুল হক কিন্তু জাসদ কইরা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ সেও মুজিব বাহিনীর লোক। এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয়। এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্য তৈরি করা হয়েছিল। জোকার হামিদ মুজিব বাহিনীর লোক ছিল, সুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই সুপ্পু এখনো আছে। এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা 3rd ক্লাস বটতলার উকিলা ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না। না, থাক থাক বলে। শুনিছেন কি মাল? এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা! আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা! আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে, আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করতো, সে গর্ব ভৈরা বলে, শুনেন। আপনি কি রাজনীতি করতেন? আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ,
ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল, সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না, সবকিছুর পিছনে এই সুপ্পু। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয়েট ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী সুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনূস। এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই। বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। আমরা এই সুযোগ হারাইতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এইটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওই শপথের মূল্য অনেক। ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না। কোনো পুলিশ মিলিটারি লাগবে না, এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে। লিখে রাখতে পারেন। এইবার প্রশ্ন, বিএনপির কি হবে? উনি তো চেয়ারপারসন বিএনপির। ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না। প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে। তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর। ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। উনি হবেন বিএনপির চেয়ারপারসন। আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন। খালেদা জিয়া মাথার উপরে আছেন, এটাই আমাদের বড় আশা, বড় ভরসার জায়গা। এটাই বাংলাদেশের নিরাপত্তা। উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন। যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী 5ই আগস্টের আগেই। আমরা খালেদা জিয়াকে নিয়ে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই। বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে। হাসিনা পালাইছে সত্যি, কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া, ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া। আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না, কথা বলতে পারি না, বিচার করতে পারি না। শহীদের রক্ত এখনো শুকায় নাই। ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তার রেখে যাওয়া সুপ্পুদের তাড়াইতে পারিনি। এসালমের কর্মচারী, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট, প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে। এই লজ্জা মুছতে হবে। এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে। এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য, সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে, যেটা ছিল শাপলা চত্বরে, যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে। আমরা মাথা নোয়াবো না, আমরা দিল্লির দাসত্ব মানব না। আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার। সময় আসছে প্রফেসর ইউনূসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার। সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার। এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না। আসেন বুকে হাত রাখি, এই 1 বছরের ভুল শুধরাই, পচা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি। শহীদের রক্ত, আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস, এই 3টা জিনিস আমাদের তাড়না দিক, আমাদের সাহস দিক, আমাদের পথ দেখাক। এইবার আর থামানা, এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার। বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জায়গা উঠবে, বাংলাদেশ জিতুক। আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়ব। আজ জুলাই শুরু হলো। আমাদের যে গণ অভ্যুত্থান হলো 2024-এ, এটাকে আমরা জুলাই গণ অভ্যুত্থান বলি। এ কারণেই আমরা আদর করে আগস্টের 5 তারিখকেও জুলাইয়ের মধ্যে হিসাব করি। 36 জুলাইয়ে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া। মানে 1 বছর হয়ে গেল প্রায়। ইনফ্যাক্ট 5 তারিখ আমরা সত্যিকার অর্থেই শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের 1 বছর পূর্তি দেখব। কিন্তু এই লড়াইটা এই জুলাই থেকেই আমরা বিবেচনা করেছি। আমরা 1 বছর পূর্তির দিকে এগোচ্ছি। যেটা হয়, আমরা 1 বছর পূর্তির দিকে যখন আগাই তখন আমাদের কনসাসে সাবকনসাসে এক ধরনের হিসাব নিকেশ থাকে। আমি চারপাশে এখন শুনছি আমরা কি এই কারণেই চেয়েছিলাম, আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম, সেটা পেরেছি, আমরা কেমন দেখব। এমন কেউ আওয়ামী লীগের দোসর, এরা দোসর, একদম সোজা সাপটা কথা যেই বলবে আমরা আগেই ভালো ছিলাম, এই কথাও কেউ বলার এখন চেষ্টা করছেন গর্ত থেকে মুখ তুলে।
আসলে কেমন আছি অনেক বিস্তারিত আলোচনা, অত বিস্তারিত আলোচনা করতে চাই না, জুলাই প্রথম দিন আছে, জাস্ট কয়েকটা কথা একটু বলে রাখতে চাই। বিস্তারিতভাবে আলোচনা করবো। ইনফ্যাক্ট এই মাসে আমরা যতটা সম্ভব আমাদের প্রত্যাশা প্রাপ্তির হিসাব মেলানোর চেষ্টা করব। আমরা অনেকেই হতাশ আছি, মানে শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে আমি তাদের কথা বলছি। শেখ হাসিনা বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে নানা রকম এজেন্ডা, নানান রকম এক্সপেকটেশন ছিল। এটাই হয়, এটি হওয়ার কথা। আসলে বাংলাদেশে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম মানুষ এসে হাজির হয়েছে। শেখ হাসিনা পতনের পর একটা ভিডিওতে আমি বলেছিলাম এটা খানিকটা সময়ের প্রয়োজনে, যে ছোট গল্প আছে জহির রায়হানের, সেটার মতো মুক্তিযুদ্ধে কেন গেছে মোটা জায়গায় অনেক বড় বড় কথা সবাই সেক্টর কমান্ডারকে বলে, কিন্তু যখন সেক্টর কমান্ডার চলে যায় তখন এক একজনের এক এক রকম কারণ। এমনকি এলাকার পাড়ার মাস্তানের পাছায় লাথি দিতে চাই, এই রকম কারণও সেখানে ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন রকম ক্ষুব্ধতা তৈরি হয়েছিল। তারা তার সেই ক্ষুব্ধতার কারণেই মাঠে নেমেছেন। সামনে স্টুডেন্টরা ছিলেন এবং এই নেমে যাওয়ার পর সবাই একত্র হয়েছেন, হওয়ার পরে এই মুভমেন্টটা সফল হলো। এরপর এটা নিয়ে নানান রকম কথাবার্তা শুরু হলো, এটা নানান রকম থিওরিটিক্যাল বয়ান দেওয়ার চেষ্টা করলেন, কেউ কেউ বলতে চাইলেন এটা স্টুডেন্টদের একটা মুভমেন্ট যেটা সফল হয়েছে। আসলে স্টুডেন্টদের মুভমেন্টটা এরকমই হওয়ার কথা ছিল, এটা একটা কোটা বিরোধী মুভমেন্ট ছিল। তারা সরকারের চাকরি করতে চেয়েছেন, খুব ক্রুডভাবে বললে তারা সরকারের, শেখ হাসিনা সরকারের চাকরি করতে চেয়েছেন, এবং প্রশাসন পুলিশ ছিল এইসব যারা চাকরি চান তাদের প্রধান চয়েস। মানে ব্যাপারটা এইরকম, রাস্তায় যারা আন্দোলন করছেন আজকে যাদেরকে আমরা নেতা দেখছি, এদের কেউ যদি পুলিশ হতেন তিনি রাস্তায় সেই নেতাদেরকে পেটাতেন যারা বিরোধী দলের হয়ে লড়াই করছেন। যাই হোক, এভাবেই এটা হয়ে যাওয়ার কথা। তিউনিসিয়া মডেলে এটাই হয় যে কোনো না কোনো একটা ক্ষোভের আন্দোলনে সবাই নেমে পড়ে, তাই হয়েছে। এখন এটাকে এক গ্রুপের ক্রেডিট ক্লেমিং, এক গ্রুপ আবার এটাকে বিপ্লব বানানোর চেষ্টা করেছে, করে একটা বিপ্লবী সরকার গড়ে দেশকে অ্যানার্কি তৈরি করে তারা ক্ষমতা দখল করে ফেলবেন, এরকম চিন্তা, অনেক রকম চিন্তা। প্রেসিডেন্টকে সরিয়ে ফেলো, সেনাপ্রধানকে সরিয়ে ফেলো, প্রক্লেমেশন দিয়ে ফেলো। কেউ আবার সংস্কার নিয়ে কারোর মানে নির্বাচনকে পেছানোর এজেন্ডা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কিন্তু অনেকে সেই এজেন্ডা না থাকলেও খুবই শিশুর মতো সরলভাবে রাষ্ট্রকে এত সরলভাবে তারা দেখেন, তারা মনে করেন এবারই সব সংস্কার করে ফেলতে পারবো, এবং তাদের কেউ মনে করেন এবারের সংস্কারগুলো যদি করে ফেলতে পারে আমাদের ডেমোক্রেসি ফুল প্রুফ হয়ে যাবে। তাদের মধ্যে হতাশা আছে, কারণ সংস্কার তারা যা চান যেমনভাবে চান এবং জনগণের নামে চালিয়ে দেওয়া সংস্কার। আবার বলছি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি বলছি না সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু এই যে জনগণ সংস্কার চায় এবং সংস্কার ছাড়া শেখ হাসিনার পতন কেউ চাইতো না, এগুলো বাজে কথা। আমাদের একদম একটা কমন জায়গা ছিল এই শেখ হাসিনা পতনের মুভমেন্টে, শেখ হাসিনাকে যেতে হবে। বাকি সব কিছুতে আমাদের বিভিন্ন রকম এজেন্ডা আছে, চিন্তা আছে, আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকের আছে। সেটাকে নিয়ে আমরা নিজের মতো করে আবর্তিত হয়েছে এবং সেটাই ইম্পোজ করার চেষ্টা করেছি। আমি বলছি না আপনার আমার চাওয়ার জনগণের কল্যাণ করবে না, করতে পারে, কিন্তু এটাই জনগণের চাওয়া ছিল, ওটার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। না কেউ বলে শুধু একটা নির্বাচনের জন্য শেখ হাসিনার পতন হয় না, এগুলো সঠিক কথা না। আমরা যদি গণতন্ত্রকে সংখ্যা শক্তির কথা বলি, তাহলে সংখ্যা আসলে চেয়েছে দেশে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে, সেই জিনিসটা ছিল প্রধান চাওয়া, এবং সেই চাওয়াটা যদি ঠিকঠাক মতো না হয়, সেটা হয়নি বলে শেখ হাসিনার সময় সেটা হয়নি বলেই সমস্যাটা তৈরি হয়েছে। এবং আমাদের এটা মনে রাখতে হবে, জনগণ ওই কারণে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন চেয়েছে, এবং একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন যদি ক্রমাগত হতে থাকে তাহলে শেখ হাসিনার মতো এত ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে এত নিপীড়ক কেউ হয়ে উঠবে না। এই বেসিকগুলো মানুষ বোঝেন। এরপরও নিশ্চিতভাবেই কিছু সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক, আইনগত সংস্কার আমাদের লাগবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেমন দেখছি, আমি একটা আফসোস করি, বাংলাদেশে যদি ডক্টর ইউনূসের, আবারও বলি, আমি বহুবার বলেছি, 5 তারিখ ডক্টর ইউনূস না হলে আমাদের বিপদ হতো। ওনার থাকাটা খুবই জরুরি ছিল। এটা আমাদের যে চাপ, বিশেষ করে ভারতের যে চাপ, সেটা ঠেকানোর জন্য ইজ দ্য রাইট পারসন, এবং একেবারে তর্কাতীত, বিতর্কের ঊর্ধ্বের একজন মানুষ। এবং শেষ পর্যায়ে যেহেতু শেখ হাসিনা তাকে নিপীড়ন করছিলেন, জনগণ তার প্রতি খুবই সিম্প্যাথাইজড ছিলেন, সে কারণে এটা সঠিক ছিল। কিন্তু এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার। শেখ হাসিনার সময়ের নানান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হিসাব করলেও আমি বলবো অত্যন্ত দুর্বল এবং ব্যর্থ একটা সরকার। এই সরকার আরও অনেক কিছু করতে পারতো, অনেক কিছু বাদই দেয়, সে তার রুটিন কাজগুলো, এমন আইন শৃঙ্খলা রক্ষার মতো রুটিন কাজগুলো করতে পারে, সে মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এবং আমি দাবি করি এটা, যেটা অত্যন্ত অফেন্সিভ শোনাবে, এবং এটা যদি হয় আমি এটা সত্য বলেই মনে করি, ধর্মের নামে তৈরি হওয়া মবগুলো সরকার ইচ্ছে করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেননি, এগুলোকে কাজে লাগাবেন তারা কোনো একদিন সেই পরিকল্পনায়। শুধু সেটা নাই, সরকারের একটা অংশ নির্বাচন পিছিয়ে দেওয়ার ধান্দায় আছেন, এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। সেটা এখনো শেষ হয়ে গেছে বলা যাবে না, নির্বাচনকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টায় আছেন। সরকারের বাইরে থেকে কিছু লোকজন এই সরকারের অনেককে ইনফ্লুয়েন্স করে অনেক কিছু করার চেষ্টা করেছেন, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাটাকে যতটা সম্ভব দূরে রাখা যায়। এখন এই ধরনের সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার থাকতে পারে, কাগজে কলমে বলছি, কিন্তু এগুলো ঠেকানোর দায়িত্ব প্রধান উপদেষ্টার, তিনি দায়িত্বে আছেন, স্টিয়ারিংয়ে আছেন। এই অত্যন্ত জটিল সময়ে তাকে খুব শক্ত হাতে দেশ চালানোর কথা যদি তারা চালাতে পারেন নাই। সব হতাশার জায়গা অনেক, এবং এই সরকারের কাছে আমি প্রায় বলি যে আমি কিছু বেঞ্চমার্ক চেয়েছিলাম, তারা কিছু নজির তৈরি করবেন, যেগুলো আমরা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকারকে দেখিয়ে বলবো, দেখো এগুলো কিন্তু বাংলাদেশে হয়েছিল, তোমাকে এগুলো করতে হবে। একটা উদাহরণ দিতে পারি, যেমন হজ ম্যানেজমেন্ট ওয়াজ এক্সেলেন্ট দিস ইয়ার। আমরা হজের মধ্যে কোনো কেওস দেখি নাই, আমরা হজ যাত্রী যেতে পারছে না, কান্নাকাটি করছিল, নিত্য নৈমিত্তিক দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল, এটা হয় না, এটা একটা বেঞ্চমার্ক। এরকম অনেকগুলো বেঞ্চমার্ক আরও তৈরি করতে পারতেন, অনেকগুলো পারতেন, কিন্তু তারা আসলে করেন নাই, বরং তারা অনেক ক্ষেত্রে আমাদের আগের টিপিক্যাল নির্বাচিত সরকারগুলো চেয়ে অনেক বেশি খারাপ পারফর্ম করেছেন। যাই হোক, শেষ যদি বলা হয় প্রত্যাশা প্রাপ্তি কেমন হলো, মানে ওই শুরুর কথা, প্রত্যাশার উপর ডিপেন্ড করে যে আমাদের প্রাপ্তি আমাদের কাছে কেমন লাগবে, আমরা সন্তুষ্ট হব কি হব না। 5 তারিখের পর থেকে অনেকগুলো
আলোচনায় আমি একটা কথা বলেছি, আমি এটা চেষ্টা করেছি আমাদের প্রত্যাশা কমিয়ে রাখানোর জন্য, কারণ আমরা এত বেশি প্রত্যাশা করছি। এক হচ্ছে যারা বিপ্লব মনে করে বিপ্লবী সরকার টরকার করে সংবিধান বাতিল করে ক্ষমতা দখল করতে চেয়েছেন তারা তো আছেন, তাদেরকে সরিয়ে রাখি। যারা এটাকে বিপ্লব মনে করেছেন, যাদের ওই অসৎ নিয়ত ছিল না, তারাও যখন কেউ কোনো কিছুকে বিপ্লব মনে করেন তার কাছ থেকে এক্সপেক্ট অনেক বেশি করেন। সে কারণে প্রথম থেকে একটা লড়াই করেছে। আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন আপনারা জানেন ক্রমাগত এটা বিপ্লব না গণঅভ্যুত্থান, এই লড়াইটা টকশোতে করেছি, আলাদা ভিডিও করেছি, এটা কেন বিপ্লব না। কারণ বিপ্লবের কাছে আপনি যা চাইবেন সেটা গণঅভ্যুত্থানের কাছে চাওয়া যায় না। বিপ্লব অনেক বড় ব্যাপার। বিপ্লব সাকসেসফুল হবে কিনা, বিপ্লব দিনের শেষে মানুষকে ভালো রাখবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। চাইনিজ রেভলিউশনের পর চায়না ধ্বংসের মুখে নিয়ে গেছেন মাও জেদং, বরং পরবর্তীতে চায়না যা করেছে দেন জিয়াওপিং এর সময় সেটাকে রাদার আমরা প্রতি বিপ্লবও বলতে পারি, কারণ অর্থনৈতিক ব্যবস্থা আস্ত একটা বুর্জোয়া ক্যাপিটালিস্ট সিস্টেম দিয়ে চায়না উন্নতি করেছে। সুতরাং বিপ্লব হলেই যে ভালো কিছু হবে নট নেসেসারিলি, এবং অনেক ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। যাই হোক, এটা বিপ্লব না, তাতে মানে বিপ্লব মনে করা বিপদ যেটা হয়েছে, আমরা অনেকে এত অলিক স্বপ্ন দেখেছি এবং এমন সব লক্ষ্য চিন্তা করেছি যেগুলো বাস্তবায়নযোগ্য না। আমরা যদি গণঅভ্যুত্থান মনে করতাম, অনেক বাস্তব স্বপ্ন দেখতাম এবং বাস্তবায়নযোগ্য লক্ষ্যমাত্রা ঠিক করতাম, ফলে আমাদের ফ্রাস্ট্রেশন এই জায়গায় হতো না। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ফ্রাস্ট্রেটেড, আমি মনে করি যে শুরু থেকে যদি আমরা ঠিকমতো ডিল করতে পারতাম আর অনেক কিছু অর্জন করতে পারতাম। একটা গণঅভ্যুত্থানের যা যা অর্জন সেগুলো আমরা মিস করেছি অনেকগুলোই। তবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথে যে প্রধান অবস্টিকাল শেখ হাসিনার নামের একজন বর্বর স্বৈরাচার ছিলেন, তাকে আমরা খেদিয়েছি, তাকে পালাতে বাধ্য করতে পেরেছি। তিনি শুধু না, তার সাঙ্গপাঙ্গ সহ এই দেশ ছেড়ে চলে গেছেন। বিরাট অর্জন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা মাইল ফলক। যে কোনো স্বৈরাচারী শাসক স্বৈরাচারী হওয়ার আগে ভাববে এত সমর্থন ভারতের ব্ল্যাঙ্ক চেক নিয়ে ক্ষমতায় থাকা যায়নি। জনগণের শক্তির একটা প্রমাণ আমরা দিতে পেরেছি এবং তাকে সরানোর কারণেই আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবো। আমরা কেউ সন্তুষ্ট না, আমরা আলাপ আলোচনা করবো, বিতর্ক করবো, ঝগড়াঝাটিও করতে পারি, কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। যেসব জিনিস আমরা কাজ এখনই করতে চেয়েছিলাম সেগুলো হয়নি, সেগুলো আস্তে আস্তে হবে। একটা জাতির ইতিহাস খুব ছোট না। আরও একটা বড় জিনিস আমরা অর্জন করেছি বলে আমরা মনে করি, সেটা হলো 24 দিয়ে 71কে ঢেকে দেওয়ার চেষ্টা ছিল। জামায়াত ইসলামী মনে করেছিল এখানে তাদের যেহেতু পার্টিসিপেশন আছে, তারা এটা দিয়ে 71 ভুলিয়ে দেবেন। অনেকেই এই ধরনের কথাবার্তা ওয়াজ শুনতেছি, জামাতের নমিনেশন প্রাপ্ত ওয়াজিনরা ওয়াজ করছেন, কিন্তু না, এই দেশের মানুষ এটাও প্রত্যাখ্যান করেছেন। আওয়ামী লীগের স্বাধীনতার চেতনার যে বয়ান, সেটাকে সে যেভাবে ফ্যাসিজম কায়েম করার জন্য, আওয়ামী লীগ 2018 পর্যন্ত ফ্যাসিস্ট ছিল, 18 পরে মাফিয়া হয়ে গেছে, তো 18 পর্যন্ত তার ফ্যাসিস্ট বয়ান তৈরির যে টুল ছিল, সেই চেতনাকে আমরা ঘৃণা করি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার আমরা করি না, এবং এর একটা ট্রু স্পিরিট ছিল, সেটার পক্ষে জাতি থাকবে এবং আমাদের ইতিহাসের ভিত্তি রচিত হবে সেখানে। ওটাও ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে জরুরি, ওই যে বললাম শুরুর দিকে, বিপ্লব করে ক্ষমতা দখল করার খোয়াব ছিল কিছু লোকের, সেই খোয়াবটাও ধ্বংস হয়ে গেছে। তো আমরা একটা আমাদের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে আমরা চলতে চেয়েছি, মোটা দাগে আমরা সেই জায়গায় আছি। অনেকেই এই কথাটা বলার জন্য হয়তো বলেছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনে সবচেয়ে বড় গেম খেলেছে ভারত। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভারতই গেম খেলে থাকে তাহলে 5ই আগস্ট পরবর্তী সময়ে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ভারত আশ্রয় দিচ্ছে? স্ক্রিনে আপনারা একটা ছেলের ছবি দেখছেন। এই ছেলেটির নাম হচ্ছে নিউটন দাস। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, সম্মুখ সারিতে থেকে লড়াই করা একজন জুলাই যোদ্ধা। তবে মজার বিষয় হচ্ছে, এই যোদ্ধার বাড়ি কোথায়? আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই নিউটন দাস সে হচ্ছে ভারতের যুবক। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতীয় এই যুবক কিভাবে জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হয়ে গেলেন? দর্শক, অনেকে বলছিলেন যে শেখ হাসিনা সর্বশেষ ক্ষমতায় যাওয়ার পর চীনের দিকে তিনি যেইভাবে ঝুঁকছিলেন, এক হাতে তিনি 3টা দেশকে সামলাচ্ছিলেন, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে আমেরিকা। তো সর্বশেষ চীনে যাওয়ার পরে তিনি যখন বাংলাদেশে আসলেন, আসার পর দিনই সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলনেই ওনার অনেক মন খারাপ ছিল। কেউ কেউ বলছিলেন চীন ওনাকে ভালোই শাসন করেছিল, কেন? ভারতের সাথে অনেক ওতপ্রোত হওয়ার কারণে। ইভেন একটা বড় সাপোর্টের জন্য গিয়েছিল, চীন সেই সাপোর্ট করে নাই। এরপরের দিনে এসে যখন সংবাদ সম্মেলন করলেন, মন মেজাজ খারাপ ছিল, সাংবাদিকের গুতাইন্না প্রশ্ন ছিল, তিনিও গুতাইন্না একটা অ্যান্সার দিয়া, আর তারপর আজকের এই পরিণতি। এই টোটাল গেমটার পেছনে ভারত চাইছে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়া, আর এই শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার পতনের পেছনে তারা বড় ধরনের ভূমিকা পালন করেছে। আর নিউটন দাসের মতন এই যুবকদের সম্পৃক্ততা, অনেকে বলছেন ঘটনা তাহলে সত্য। আসুন দেখি আলোচনায় কেন এই নিউটন দাস উঠে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ নিয়ে একটা বিতর্ক চলছে। এর মধ্যে সেখানে এমন একজন ভোটার মিলেছে, যিনি বাংলাদেশে জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছেন। আর এই তথ্য দিয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম দ্য হিন্দু। সংবাদ মাধ্যমটি বলছে, নিউটন দাস নামের এই যুবক পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ভোটার হিসাবেই তালিকাভুক্ত। মজার বিষয় হচ্ছে, এই কাকদ্বীপের অবস্থান আবার আমাদের বাংলাদেশের সুন্দরবনের কাছে, যে বনভূমি 2 দেশের সীমানাতে আছে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন আন্দোলনে অংশগ্রহণকারী নিউটন দাসের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেলেও তার দাবি তিনি ভারতের নাগরিক। তবে সে অস্বীকার করেনি যে বাংলাদেশের বিক্ষোভে সক্রিয়ভাবে সে জড়িত ছিল না। সে বলছে সে জড়িত ছিল। তার একটা ভিডিও বার্তায় বলা হচ্ছে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার জন্য আমি 2024 সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেখানে বিপ্লবের মধ্যে পড়ি। 2014 সাল থেকে কাকদ্বীপের ভোটার, তবে 17 সালে আমার ভোটার কার্ড হারিয়ে ফেলেছিলাম। 18 সালে স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহায়তায় আমি নতুন একটি ভোটার কার্ড পাই। নিউটনের ভাষ্য অনুযায়ী
তার বর্তমানে ভারতে আছেন নাকি বাংলাদেশে আছেন সে স্পষ্ট করে নাই। তার চাচাতো ভাইয়ের বক্তব্য তার ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করছে, 2 দেশে ভোট দিয়ে থাকেন। মানে এখানে অনেক ধরনের তথ্য সামনে উঠে এসেছে। কেউ কেউ বলছেন যে রয়ের এজেন্টরা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছিল। মেইন কারণ হচ্ছে শেখ হাসিনাকে শাসন করা বা বুঝাই দেওয়া যে ভারতকে বাদ দিয়ে তুমি চীনের দিকে গেলে তোমার পরিণতি কি হতে পারে। এমনকি কেউ কেউ বলে থাকেন যে তিনি শেষ মুহূর্তে এসে ভারতের তাবেদারিতেও বা ভারতের অতিরিক্ত নাকগলানরা পছন্দ করছিলেন না, কিন্তু বেরো হতে পারছিলেন না ওই জায়গা থেকে। আর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপোর্ট তো ছিলই। এখন সবকিছু পারসেপশন। নিউটন দাসের মতো আরো কতজন যুবক জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সময় হয়তো কোনো এক সময় বলবে। আর শেখ হাসিনাকে তাহলে কেন আশ্রয় দিয়ে রাখছে? এটা হচ্ছে বুঝাচ্ছে যে দেখো দুনিয়াতে ভারত ছাড়া তোমার আর কোনো গতি নাই। ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ভারতকে দিতে হবে। শেখ হাসিনা বলতেন এমন দাওয়া দিছি ভারত সারা জীবন মনে রাখবে। তবে ভারত আরো চাইছে মনে হয়। আসলে ইন্টারন্যাশনাল গেম যে বাংলাদেশকে নিয়ে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।